এই যে এই যে সিজেপি এদের যে ম্যানিফেস্টো বলে এরা যে দাবি 5টা দাবি তুলে ধরেছে, তার মধ্যে যেগুলো রয়েছে এগুলো রাজনৈতিক দলগুলো কিন্তু অনেকেই অনেক সময় এই দাবিগুলো করেছে, কিন্তু এদের পক্ষ থেকে যখন এই বিষয়গুলো উঠে আসছে এবং সেগুলো এতটা জনপ্রিয়তা পাচ্ছে মানুষের কাছে, এই রাজনৈতিক দলগুলোর কাছেও কি কোথাও সব শুধুমাত্র সরকার পক্ষ নয়, সবার অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলছে না? সেটা কিছু তুলছে, শাসকের প্রতিক্রিয়া থেকে তো তাই মনে হচ্ছে। অন্য দলগুলো নিশ্চয়ই আত্মসমীক্ষা কিছু করবে এরপরে। আমি সেটা অবশ্যই করবে, তুমি যা বলছো তার উত্তর হচ্ছে হ্যাঁ, নিশ্চয়ই সকলের কাছে প্রশ্ন তুলছে এবং করছে। আমি সংকর্ষণ যা বললো এবং শুভাশিস যা বললো তার পরিপ্রেক্ষিতে দু একটা পয়েন্ট বলতে চাই। প্রথমে একটা ইনফরমেশন, পয়েন্ট অফ ইনফরমেশন। রাজ্যসভার সদস্য কারা হন? রঞ্জন গগৈ যখন রাজ্যসভার সদস্য হয়েছে তখন মাননীয় বিচারপতি বলার দরকার নেই। মাননীয় বিচারপতি কিনা, উনি মাননীয় কিনা তার নিষ্পত্তি হয়ে গিয়েছে যখন বাবু মসজিদ আমরা রায় দিয়েছেন তখন। রাজ্যসভার সদস্য রঞ্জন গগৈ যে একটা কথা বলেননি 6 বছরে, তার কারণ উনি মুখ খুললেই ওই প্রসঙ্গ উঠতো, কি করে রাজ্যসভায় এলেন মশাই, সেই জন্য তিনি কোনো কথা বলেননি। রাজ্যসভার সদস্য একজনকে আমি চিনতাম, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য হয়েছিলেন বেশ কিছু কয়েক বছর আগে। তিনি আবার সাধারণত বিদেশে থাকতেন। তার 6 বছর যে রাজ্যসভার সদস্য 6 বছরের তাদের কার্যকাল থাকে, কোনোদিন তিনি রাজ্যসভার কোনো অধিবেশন অ্যাটেন্ড করেন। শেষ বছরে তিনি বললেন একজনকে, আমি বাজেটটা এবার শুনবো। তার ব্যবসা বাণিজ্য প্রচুর ছিল। তখন যাকে বলেছিলেন তিনি সবিনয়ে রাজ্যসভার সদস্যকে বলেছিলেন, স্যার বাজেটটা তো রাজ্যসভায় পেশ হয় না, লোকসভায় পেশ হয়। অনেক টাকা করে থাকলে তুমি রাজ্যসভার সদস্য হয়ে যেতে পারো পশ্চিমবঙ্গে এবং দেশের যে কোনো রাজ্য থেকে, কিন্তু তোমাকে তিনি সংসদের কার্যক্রম সঙ্গে এটুকুও জানতেন না ইউনিয়ন বাজেট লোকসভায় পেশ হয়, রাজ্যসভায় পেশ হয় না। অর্থ সংক্রান্ত ব্যাপারে, টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে রাজ্যসভার কোনো কর্তৃত্ব নেই। ফিনান্স বিল লোকসভায় পাশ হওয়াই যথেষ্ট। এটাও না জেনে তিনি 6 বছর অসম্মানে এমপি থেকেছেন, যেরকম ওই রঞ্জন গগৈ ছিলেন আর। এতে গেল রাজ্যসভার সদস্য। আর দুটো পয়েন্ট আমি বলবো এ প্রসঙ্গে। সংকর্ষণ যেটা বলছিল যে পরিণতি কি হবে না হবে, সংকর্ষণ ইয়ের কথা বললো, আন্না হাজারে আন্দোলনের কথা বললো। ওটা আজ থেকে 15 বছর আগে 2011 সালে দিল্লি রামলীলা ময়দানে এটা হয়েছিল। আমি তখন সাংবাদিক হিসেবে ওটা একদম ওনার সামনে থেকে রামলীলা ময়দান থেকে কভার করেছি। তখন আমরা বুঝতে পারিনি, কিছুটা আন্দাজ করতে পারছিলাম শেষের দিকে যে এত সংগঠিত ভাবে এটা কি করে হচ্ছে। পরে কিছুটা বুঝতে পেরেছি, কিছুটা অন্য লোকের লেখাপত্র গবেষণা করে জানতে পেরেছি। একটা স্বতঃস্ফূর্ত ভাবে তৈরি হওয়া আন্দোলন, যাতে প্রচুর সংকর্ষণরা যাদের পড়ায় এবং যে ধরনের ছাত্ররা ছোট বয়সে ছিল সেরকম মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে যোগদান করেছিলেন, কারণ তারা দুর্নীতি মুক্ত ভারত চেয়েছিলেন। কে না চায়? ওই আন্দোলনটার নাম ছিল ইন্ডিয়া এগেইনস্ট করাপশন। একজন সুস্থ বুদ্ধিসম্পন্ন সৎ নাগরিক তার দুর্নীতির বিরুদ্ধে তিনি দাঁড়াবেন, এটা তো একদম মানে এতে তো অন্যরকম কিছু হতেই পারে, যে দাঁড়াবেনই। সেই আন্দোলন যখন প্রবল জনপ্রিয়তা লাভ করলো তখন কিন্তু এত সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সৃষ্টি হয়নি। আর সত্ত্বেও সেটা যখন দাবানলের মতো সারা দেশে ছড়াতে শুরু করলো, আস্তে আস্তে কিন্তু আসতে শুরু করলো এমন লোকেরা যারা খুব সংকোচিত, যারা খুব দামি খাবার দাবার নিয়ে আসছেন, অনেক লোকের জন্য একসঙ্গে খাবার তৈরি করে নিয়ে আসছেন। পরে জেনেছি তাদের প্রতি নির্দিষ্ট নির্দেশ ছিল, কপালে গেরুয়া ফেকটি বাঁধা যাবে না, কোথাও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সম্মেলনের নামটা উচ্চারণ করা যাবে না। ওই ইন্ডিয়া এগেইনস্ট করাপশন আন্দোলনের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ব্যবহার করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জমি তৈরি করেছিল দিল্লিতে এবং সারা দেশে, দিল্লিকে কেন্দ্র করে সারা দেশে ক্ষমতায় আসার। এটা পরবর্তীকালে বিভিন্ন গবেষণা থেকে প্রমাণিত। সুতরাং স্বতঃস্ফূর্ত আন্দোলনে একটা এই পরিণতি আমরা দেখেছি, যেখানে স্বতঃস্ফূর্ত হয়ে শুরু হয়েছিল কিন্তু তার ভিতরে পরে পরিকল্পনা ঢুকেছিল, ডিজাইন ঢুকেছিল। অন্য একটার কথা বলি, এটা আমাদের সকলে খুব পরিচিত। 2 বছর আগে আমাদের এখানে আরজিকর হাসপাতালে একজন তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হলো। যেভাবে
সালের 14ই আগস্ট রাত্রিবেলা কলকাতার মানুষ পথে নেমেছিলেন রাত দখলের আন্দোলন। আমি আমার 40 বছরের সাংবাদিকতার ইতিহাস জীবনে, শুভাশিসের তার থেকেও দীর্ঘতর হবে, আমি এই জিনিস, এই স্বতঃস্ফূর্ততা, এই সামাজিক বিচারে কোনো বিষয়ে মানুষের এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি দেখিনি কোনো। সেটার মধ্যে, এটা আমি কলকাতায় থেকে সাংবাদিকতা করে জানি, কোনো পরিকল্পনা ছিল না। এটা কিন্তু শুরু হয়েছিল ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী শুরু করেছিল। সে আমাদের অনুষ্ঠানে এসেছে, রিমঝিম বলে। সে প্রথম একটা ডাক দিয়েছিল, সে আমরা রাত দখল করি। সেটা সেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে দাবানলের মতো ছড়ায়। বহু মানুষ যারা কোনোদিন সোশ্যাল মিডিয়া দেখেনি, তারাও তার প্রতিবাদ করতে হবে বলে, হাসপাতালে একজন ডাক্তারকে এভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার প্রতিবাদ করতে হবে বলে তারা জীবনে প্রথমবার রাস্তায় নেমেছে। এর পিছনে তখনও পরিকল্পনা ছিল না। এই আন্দোলনকে কেউ ব্যবহার করার চেষ্টা সামান্য করেছিল, তখনকার বিরোধী দল বিজেপি, বিরোধী দল সিপিএম করেছিল, কিন্তু তারা সফল হয়নি নিশ্চিতভাবে আমি বলতে পারি, যেহেতু এটা আমার চোখের সামনে হয়েছে, আমি জানি। কিন্তু সেই আন্দোলন রাজ্যের শাসকের সম্পর্কে যে ঘৃণা তৈরি করেছিল, তার প্রতিফলন কিন্তু এবার আমরা দেখলাম। এবার আমরা বিধানসভা ভোটে দেখলাম যেভাবে, আমি যেটা বুঝতে পারিনি, আমি এখন পরিষ্কার স্বীকারই করছি, আগেও করেছি, যে মহিলারা যেভাবে মমতা ব্যানার্জি পিছন থেকে সরে গিয়েছেন, সেটা এবার ভোটের আগে আমি বিন্দুমাত্র আন্দাজ করতে পারি। দুর্নীতির ইস্যু ছিল, নানা ইস্যু ছিল, কিন্তু মহিলারা যারা মমতাকে অকুণ্ঠে সমর্থন করে এসেছেন তার রাজনৈতিক জীবনের গোড়ার থেকে, মহিলা বলেই সমর্থন করে এসেছেন, তারা যে সরে যাবেন এভাবে বুঝতে পারি। তার পিছনে নিশ্চয়ই এটার কোনো ভূমিকা আছে। সুতরাং যদি একটা স্বতঃস্ফূর্ত হয়ে শুরু হওয়া জিনিস, তার মধ্যে পরবর্তীকালে ডিজাইন যদি ঢুকে পড়ে, তারও একটা উদাহরণ আমাদের দেশে আছে। আর কোনো ডিজাইন ঢোকেনি, কিন্তু বহুদিন পরে, 2 বছর পরে মানুষ যখন মত প্রকাশের সুযোগ পেয়েছেন, তখন সেই মর্মেই মত দিয়েছেন, তার নজিরও আমাদের কাছে আছে। সুতরাং আমি এই সিজেপি, ককরোচ জনতা পার্টি, তাকে একেবারে উড়িয়ে দিতে পারছি না। আমি শুধু বলছি যে আমাদের ওই চোখ কান খোলা রেখে দেখতে হবে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। সোফিয়া।